হ্যালো স্টুডেন্টস, টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তমালিকা ম্যাম চলে এসেছি তোমাদের কাছে ফিলোসফির আরও একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে বলো, কেমন আছো তোমরা? জাকিয়ে তো ঠান্ডা পড়েছে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং শীতে তো একটু মনটা ঘুরু ঘুরু করেই। তো নিশ্চয়ই সবাই খুব ঘুরছো ফিরছো, পিকনিক করছো, তো তার সাথে নিশ্চয়ই পড়াশোনাটাও কন্টিনিউ করছো, তাই না? কেননা সামনে তো এক্সাম আসতে চললোই। সুতরাং তোমাদের জন্য আমি তো নিয়ে আসছি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও। তো সেই ভিডিওগুলো কেমন লাগছে সেইগুলো কিন্তু কমেন্ট আমি খুব বেশি পাচ্ছি, এমনি বলবো না, তোমরা কমেন্ট করছো, কিন্তু আরো বেশি করে কমেন্ট করো, তবে না আমিও একটু এনার্জি পাবো আরো বেশি বেশি ভিডিও করার। আর হ্যাঁ, তোমাদের যে টপিকটাই মনে হবে আর একটু ডিসকাশন দরকার, সেই টপিকটা তোমরা আবার আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই নিয়ে আরো নতুন নতুন তোমাদের জন্য ভিডিও আনবো, ঠিক আছে? আজকে আমি তোমাদের জন্য যেটা শুরু করছি সেটা হলো তোমাদের 8th চ্যাপ্টার, সেটা হচ্ছে বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনের বেসিক কিছু জিনিস, খুব ইম্পর্টেন্ট কিছু জায়গা আমি এখানে আলোচনা করে দেব। তোমাদের বৌদ্ধ দর্শন থেকে এমসিকিউ আসবে আর এসএকিউ আসবে, টোটাল 6 মার্কস আসবে তোমাদের এই বৌদ্ধ দর্শন থেকে। সুতরাং ভীষণই স্কোরিং চ্যাপ্টার এইটা। এখান থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের পড়তে হবে এবং কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, না হলে কিন্তু এই 6 নাম্বারটা তোলাও তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আর যদি কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকে, যদি খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা পড়ো, তাহলে কিন্তু পুরো 6 তোলা কোনো ব্যাপারই না। তাই এই চ্যাপ্টারটা কিন্তু খুব মন দিয়ে আমাদের পড়তে হবে এবং জানতে হবে। এই চ্যাপ্টারের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, ছোটবেলায় আমরা হিস্ট্রিতে কিন্তু বৌদ্ধ দর্শন না হোক, গৌতম বুদ্ধ এই সম্পর্কিত কিছু কথাবার্তা আমরা পড়েইছি। আমরা অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্য এইসব নিয়ে একটু একটু কিন্তু আমরা আলোচনা করেছি ছোটবেলার হিস্ট্রি ক্লাসে, তাই না? কেননা বাকি দর্শনের যে চ্যাপ্টারগুলো আমরা পড়েছি, ধরো চারবাক দর্শন, এরপরে তোমরা ন্যায় দর্শন পড়বে, এই যে দর্শনগুলো এগুলো তোমাদের কাছে একেবারেই নতুন। কিন্তু বুদ্ধ বা বৌদ্ধ দর্শনের গৌতম বুদ্ধ সম্পর্কিত কথাবার্তা কিছু কিন্তু আমাদের জানা আছে, তাই না? তার ফলে এই চ্যাপ্টারটা পড়তে আমাদের আরো বেশি ইন্টারেস্ট লাগবে। তো দেখো, গৌতম বুদ্ধ আমরা একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার হিসেবে জেনে এসেছি। দর্শনে তার ভূমিকাটা বা দর্শন হিসাবে সে কি কি বলেছেন সেগুলো কিন্তু আমরা জানতে পারবো এই বৌদ্ধ দর্শন থেকে। গৌতম বুদ্ধ ছিলেন কপিলাবস্তু নগরের এক রাজ পরিবারের সন্তান। কপিলাবস্তু নগর মানে এখন বর্তমানে যেটা নেপাল, তো সেখানকার রাজ পরিবারের একজন সন্তান ছিলেন। বুঝতেই পারছো, রাজ পরিবার মানে বিশাল আয়েসের জীবনযাপন, বিলাসবহুল জীবনযাপন। কিন্তু সেই বিলাসবহুল জীবনযাপন তাকে স্পর্শ করতে পারেনি। তাকে স্পর্শ কি করেছিল বলো তো? তাকে স্পর্শ করেছিল মানুষের জীবনের যে দুঃখ, যে কষ্ট, সেইগুলো তাকে স্পর্শ করেছিল। তার মনে হয়েছিল যে কি করলে মানুষ এই দুঃখ, এই কষ্ট থেকে মুক্তি পেতে পারে। এই যে তার চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার জন্যই উনি কিন্তু 28 বা 29 এরকমই আমার বয়সটা মনে পড়ছে, এই বয়সে উনি গৃহত্যাগ করেছিলেন। উনি কিন্তু তখন বিবাহিত ছিলেন এবং তার এক পুত্র সন্তানও ছিল, কিন্তু স্ত্রী পুত্রকে ছেড়ে উনি এই বয়সে গৃহত্যাগ করেন। মানুষের দুঃখের কারণ বা মুক্তির পথ কিভাবে খুঁজে পাওয়া যায় তার জন্য কিন্তু উনি গৃহত্যাগ করেন। এই যে তোমরা এই ছবিটা এখন দেখছো, এটা হচ্ছে গয়ার বোধি বৃক্ষ। এই বৃক্ষের তলায় উনি সিদ্ধি লাভ করেন এবং নির্বাণ প্রাপ্তি তার ঘটে। তো এটা হচ্ছে বিহারের গয়ায় বোধি বৃক্ষ, ভীষণই ফেমাস। এই বোধি বৃক্ষ নিয়ে আমি একটা শর্টসও করেছি, হয়তো তোমরা কেউ কেউ দেখেও থাকবে। তো এই বোধি বৃক্ষের তলায় উনি নির্বাণ লাভ করেন 35 বছর বয়সে। তো এই যে উনি মানে মানুষের মনের মধ্যে বুদ্ধ, মানে ওনার যে নামটা হলো গৌতম বুদ্ধ, অ্যাকচুয়ালি তো ওনার নাম ছিলেন সিদ্ধার্থ, কিন্তু গৌতম বুদ্ধ নামটা হলো কেন না, এই বুদ্ধ কথাটা এসছে বুধ ধাতু থেকে। বুদ্ধ কথাটা এসছে বুধ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জাগানো। মানে মানুষের ভেতরে মানুষের যে যে দুঃখ কষ্ট হয়, কেন হয়, তার কারণ কি, এইগুলো মানুষ, এই প্রশ্নগুলো মানুষের মধ্যে জাগানো এবং তার উত্তর খোঁজার জন্য তার যে উৎসাহ, এই জাগানো বা এই উৎসাহ, এইটার জন্যই তিনি সাধনা শুরু করেন এবং সিদ্ধি লাভ করেন। তিনি
নির্দিষ্ট করে কোনো গ্রন্থ লেখেননি, তিনি পালি ভাষায় মুখে মুখে মানুষের কাছে তার জীবনের অভিজ্ঞতাগুলো উনি শেয়ার করতেন। মানে ধরো আমরা যেরকম বিভিন্ন দর্শনের বলতে পারছি যে এই অমুক ঋষি বা মনীষী এই গ্রন্থ লিখেছেন, কিন্তু বৌদ্ধ দর্শনে কিন্তু আমরা সেরকম বলতে পারবো না, কেননা গৌতম বুদ্ধ কিন্তু নিজে কোনো গ্রন্থ লিখে যাননি। গৌতম বুদ্ধ পালি ভাষায় উনি সাধারণ মানুষের কাছে তার জীবনের নানান অভিজ্ঞতার কথা উনি ব্যক্ত করেছেন, আর সেইগুলোই তার শিষ্যরা শুনেছেন, এবং সেই শোনা কথাগুলো গৌতম বুদ্ধের যে বাণীগুলো, সেই বাণীগুলোকেই একত্রিত করে লেখা হয়েছে ত্রিপিটক। আচ্ছা, আমি রেড কালি ইউজ করি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, কেননা এখানে ব্ল্যাক দিয়ে লেখা রয়েছে। এই ত্রিপিটক হলো বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ। ত্রিপিটক, এখানে আরেকটা কথা বলে রাখি যেটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা কোয়েশ্চেনও তোমাদের এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে পিটক শব্দের অর্থ কি। এই যে ত্রিপিটক, এই পিটক শব্দের অর্থ কি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পিটক শব্দের অর্থ হলো ঝাঁপি, ঠিক আছে। ত্রিপিটক শব্দের অর্থ জ্ঞানের ঝাঁপি। ত্রিপিটক কেন? কেন তিনটে গ্রন্থ এখানে একত্রিত করে তৈরি করা হয়েছে ত্রিপিটক। কি কি তিনটে গ্রন্থ? তিনটে গ্রন্থ হলো বিনয় পিটক, বা তিনটে পিটককে একত্রিত করেও রাজার তোমরা বলতে পারো তৈরি হয়েছে ত্রিপিটক। তিনটে পিটক কি কি? বিনয় পিটক, সুত্ত পিটক আর অভিধর্ম পিটক। এই তিনটে পিটককে একত্রিত করে তৈরি হয়েছে ত্রিপিটক। কিন্তু এখন প্রশ্ন হলো যে তিনটে পিটকে আলাদা আলাদা করে কি আলোচনা করা হয়েছে, বা তিনটে গ্রন্থ একত্রিত করা হলো কেন? দেখো, প্রথম বলি বিনয় পিটকের কথা। বিনয় পিটকে যেটা আলোচনা করা হয়েছে সেই কথাটা তোমরা বিনয় শব্দের মধ্যেই পেয়ে যাবে। বিনয় শব্দের অর্থ হলো এখানে বিধি বা নিয়ম। তাই বিনয় পিটকে বৌদ্ধ ধর্মের বিধি বা নিয়মগুলো লেখা আছে, মানে বৌদ্ধ ধর্মে কি কি নিষেধ আছে, কি কি বিধান আছে, কি কি মেনে চলতে হবে, কি কি করা যাবে না, এই সমস্ত নিয়ম কানুন বিধি নিষেধ সমস্ত কিছু লেখা আছে কিন্তু বিনয় পিটকে। তাহলে এটা হলো 1 নম্বর, প্রথম পিটক। 2 নম্বর হচ্ছে আমাদের সুত্ত পিটক। দেখো, সুত্ত শব্দের অর্থ হলো কাহিনী বা গল্প। তাই এই পিটকে বুদ্ধদেবের বাণীগুলোকে ছোট ছোট গল্পের মতো করে লেখা রয়েছে, মানে উনি যেভাবে ওনার বক্তব্য বলেছিলেন সেই বাণীগুলোকেই তার শিষ্যরা গ্রন্থবদ্ধ করেছিলেন, এবং সেই বাণীগুলোকেই ছোট ছোট গল্পের আকার করে লিখে রেখেছেন সুত্ত পিটকে। কারণ এই নামটা কেন হলো? কেননা সুত্ত শব্দের অর্থই হলো কাহিনী বা গল্প। তাহলে এটা হলো 2 নম্বর পিটক। আর 3 নম্বর পিটক হচ্ছে অভিধর্ম পিটক। এই অভিধর্ম শব্দের অর্থ হলো মতবাদ বা তত্ত্ব। তাই অভিধর্ম পিটকে বৌদ্ধ দর্শনের দার্শনিক আলোচনাগুলো করা হয়েছে। দার্শনিক আলোচনা মানে কোনগুলো? দেখবে তোমরা হয়তো অনেকে পড়ে ফেলেওছ এতদিনে, প্রতীত সমুৎপাত তত্ত্ব বা ক্ষণিকবাদ, অনিত্যবাদ, ওটা ক্ষণিকবাদেরই কাছাকাছি। তারপরে তোমার আত্মা সম্পর্কিত মতবাদ, নৈরাত্যবাদ, এই যে তত্ত্বগুলো আমরা বৌদ্ধ দর্শনে পাই, এইগুলোর কথাই বলা হয়েছে যে দার্শনিক আলোচনা। এই তত্ত্বগুলো বা এই থিওরিগুলো আমরা অভিধর্ম পিটকে আলোচনা করা হয়েছে। আর এই তিনটে পিটককে একত্রিত করে, মানে কোন তিনটে পিটকের কথা বলছি? বিনয় পিটক, সুত্ত পিটক আর অভিধর্ম পিটক। এই তিনটে পিটককে একত্রিত করে তৈরি হয়েছে ত্রিপিটক। এই ত্রিপিটক হলো বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ। তাহলে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে আমরা জানতে পারলাম মহর্ষি গৌতম। তিনি নির্বাণ লাভ করেছিলেন বোধিবৃক্ষের তলায়, এবং তার মূল গ্রন্থ মানে বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হলো ত্রিপিটক। পিটক শব্দের অর্থ হলো ঝাঁপি, ত্রিপিটক শব্দের অর্থ জ্ঞানের ঝাঁপি। ত্রিপিটক গ্রন্থটি কিন্তু অ্যাকচুয়ালি তিনটে পিটকের সমষ্টি। কি কি তিনটে পিটক আমরা দেখলাম? বিনয় পিটক, সুত্ত পিটক আর অভিধর্ম পিটক। আর তিনটে পিটকে কি কি আলোচনা করা হয়েছে সেই আলোচনাটাও আমরা দেখলাম। তাহলে একটা বেসিক বৌদ্ধ দর্শনের একটা ধারণা আমাদের হলো। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আর্য সত্য বা আর্য সত্য চতুষ্টয়। দেখো, এই টার্মটাও আমরা ছোটবেলায় হিস্ট্রি ক্লাসে কিন্তু পড়েছি, রাইট? তো এখানে কি বলা হয়েছে, ব্যাপারটা কি?
বুদ্ধদেব মানুষকে তাদের দুঃখের কারণ, দুঃখ থেকে নিবৃত্তির উপায়, এই সম্পর্কে উপদেশ দিয়েছিলেন, এইগুলোই বৌদ্ধ দর্শনে আর্য সত্য বা আর্য সত্য চতুষ্টয় নামে পরিচিত। তাহলে আর্য সত্য চতুষ্টয় কি? এসএকিউ কিন্তু তোমাদের আসতেই পারে 1 নম্বরে। সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি এটা লিখে নাও তাহলে কিন্তু একেবারে 1-এ 1, এখান থেকে কোনো নাম্বার কাটার জায়গাই নেই। ক্লিয়ার? তাহলে আমরা জানতে পারলাম বুদ্ধদেব মানুষের দুঃখের কারণ, দুঃখের মুক্তি, দুঃখ থেকে মুক্তি এবং নিবৃত্তির উপায়, এইগুলো সম্পর্কে যে উপদেশ দিয়েছিলেন সেটাই কিন্তু বৌদ্ধ দর্শনে আর্য সত্য চতুষ্টয় নামে পরিচিত। ঠিক আছে? কি কি এই আর্য সত্য? 4টে আর্য সত্য। প্রথম হচ্ছে জগতে দুঃখ আছে। উনি বলেছিলেন আমাদের এই জগৎ কিন্তু পুরোপুরি দুঃখময়। সেকেন্ড হচ্ছে এই দুঃখের কারণও আছে, মানে আমাদের জগতে কোনো ঘটনা কিন্তু কারণ ছাড়া ঘটে না। এটা একেবারে বৌদ্ধ দর্শনের সার কথা, যে কার্যকারণ সম্পর্ক, যেটা অ্যাকচুয়ালি প্রতীত সমুৎপাত তত্ত্ব, সেই আলোচনায় আমি এখন যাচ্ছি না। তো এখান থেকে এই সেকেন্ড আর্য সত্য থেকেই প্রতীত সমুৎপাত তত্ত্ব নিঃসৃত হচ্ছে। কিভাবে হচ্ছে, কি লিঙ্ক আছে, সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে তো কমেন্ট করে আমাকে জানাতে হবে। তাহলে নিশ্চয়ই আমি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আসবো সেই টপিকের উপর। যেমন তোমরা চারবাক দর্শনে আরও একটা ভিডিও চেয়েছিলে, আমি কিন্তু তোমাদের জন্য সেই ভিডিও করেছি। তো এখানেও যদি তোমরা কোনো টপিকে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবো। আর সেকেন্ড আর্য সত্য হলো তাহলে এইটা। থার্ড হচ্ছে দুঃখ নিবৃত্তি সম্ভব। উনি শুধু এইটা বলেই ছেড়ে দেননি যে মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণও আছে, এটুকু বলেই কিন্তু উনি থেমে যাননি। উনি এই দুঃখের কারণ এবং এই দুঃখের কারণ থেকে মুক্তি পাওয়ার উপায়, এইটা খোঁজার উদ্দেশ্যেই কিন্তু উনি গৃহত্যাগী হয়েছিলেন। যার ফলে 3 নম্বর হচ্ছে দুঃখ নিবৃত্তি সম্ভব, এটা উনি মনে করেছিলেন এবং তার জন্যই দুঃখ থেকে কিভাবে নিবৃত্তি সম্ভব, তার উপায় কি, সেই পথও উনি কিন্তু আমাদেরকে বলে দিয়ে গেছেন। এই 4টে আর্য সত্য মিলে তৈরি হয়েছে আর্য সত্য চতুষ্টয়। ক্লিয়ার? তাহলে আর্য সত্য চতুষ্টয় কোন কোন আর্য সত্য নিয়ে কি 4টে আর্য সত্য সেটা আমরা জানলাম। এটাও কিন্তু একটা এসএকিউ কোয়েশ্চেন আসতে পারে। তো আমি যে জায়গাগুলো বলে বলে যাচ্ছি সেগুলো প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা কোয়েশ্চেন আসার জায়গা। সো খুব মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে করে গেলে বা ফাস্ট ফরওয়ার্ড করে গেলে কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদেরই লস। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়। দেখো, বৌদ্ধ সম্প্রদায়ের প্রথম যে ভাগটা আমি বলবো সেটা হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের 2টো ভাগ আছে, একটা হচ্ছে হীনযান আর একটা হচ্ছে মহাযান। কিন্তু এই হীনযান সম্প্রদায়েরও আরো 2টো ভাগ আছে, আর মহাযান সম্প্রদায়েরও কিন্তু আরো 2টো ভাগ আছে, মানে উপসম্প্রদায় আছে। কিরকম? এই হীনযান সম্প্রদায়ের যে 2টো ভাগ, প্রথম হচ্ছে বৈভাষিক আর সেকেন্ড হচ্ছে কিন্তু সৌতান্ত্রিক। ঠিক আছে? এটা হচ্ছে হীনযান সম্প্রদায়ের ভাগ, বৈভাষিক এবং সৌতান্ত্রিক। আর সেকেন্ড হচ্ছে মহাযান সম্প্রদায়েরও 2টো ভাগ রয়েছে, একটা হচ্ছে যোগাচারবাদ আর একটা হচ্ছে শূন্যবাদ। ক্লিয়ার? তাহলে আমরা বৌদ্ধ দর্শনের একটা ক্লিয়ার ছক পেয়ে গেলাম। সেটা হচ্ছে মহাযান আর হীনযান দুটো মেন শাখায় বিভক্ত বৌদ্ধ দর্শন। সেই হীনযান সম্প্রদায়েরও 2টো উপসম্প্রদায় রয়েছে, একটা হচ্ছে বৈভাষিক আর একটা হচ্ছে সৌত্রান্তিক, আরেকটা হচ্ছে মহাযান সম্প্রদায়। সেই মহাযান সম্প্রদায়েরও কিন্তু আরো 2টো উপসম্প্রদায় রয়েছে, সেটা হচ্ছে যোগাচারবাদ আর শূন্যবাদ। তাহলে এই হলো টোটাল বৌদ্ধ দর্শন সম্প্রদায়। ক্লিয়ার? তাহলে এখানেই আমি আমার ক্লাস শেষ করছি আজকে। আশা করব বৌদ্ধ দর্শনের সম্পর্কে কিছুটা প্রাথমিক ধারণা তোমাদের হলো এবং যেখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের কাছে আলোচনা করলাম। যদি এগুলো মনে রাখতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। আর এইভাবেই তোমরা যদি আমার সাথে ক্লাস করতে চাও তাহলে তোমরা জয়েন করতে পারো আমার লাইভ ক্লাসে। সেই লাইভ ক্লাস থাকবে প্রত্যেক সপ্তাহে একটা করে 2 ঘন্টার তোমাদের সাথে।
সেই ক্লাসে তোমরা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবে, যে কোনো ডাউট একদম সেই মুহূর্তেই ক্লিয়ার করে নিতে পারবে। এছাড়াও থাকে আরও অনেক জিনিস লাইভ ক্লাসে, অ্যান্ড অবশ্যই ক্লাসের যে নোটস, সেই নোটসও তোমরা কিন্তু লাইভ ক্লাসের সাথে সাথে পিডিএফ আকারে পেয়ে যাবে। আর কি কি থাকে সেগুলো যদি জানতে হয় তাহলে নিচে দেওয়া নাম্বারে ফোন করতে হবে, তাহলে জেনে যাবে লাইভ ক্লাসে আর কি কি আছে, কি কি ফ্যাসিলিটিস আরও তোমরা পেতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আমি শেষ করছি আমার ভিডিও এখানেই। পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা টপিক নিয়ে। আর হ্যাঁ, ওই যে বললাম, যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে, তোমাদের কোনো টপিক সম্পর্কে জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের পছন্দের উপর। ঠিক আছে, চললাম, টাটা, ভালো থেকো।